শাবলতলার মাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অনেক দিন পরে শাবলতলার মাঠ দেখলাম সেদিন, আমার পিসিমার বাড়ির দেশে। ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, সে আজ 25-30 বছর আগের কথা। পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যাইনি কখনো। সেদিন আবার কার্যোপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে শাবলতলার মাঠ চোখে পড়ল। কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে। রেল লাইন বসেছে মাঠের ওপর দিয়ে, বড় রেল লাইন। কত যে লোহা লক্কর যন্ত্রপাতি এসে পড়েছে। লোকজন, কুলি মজুরের ভিড়, দুমদাম শব্দ, সে কি বিরাট ব্যাপার। চালাঘর ও তাঁবু চারিধারে। ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো। পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে, তারের খুঁটি বসানো হচ্ছে, ইলেকট্রিকের ও টেলিফোনের তার খাটানো হবে। ইট বোঝাই, কাঠ বোঝাই লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপরে। চুনের ধুলো, সিমেন্টের ধুলো উড়ছে বাতাসে। এ কি হলো? আমার সেই ছোটবেলাকার শাবলতলার মাঠ কোথায় গেল? সত্যিই তা আর নেই। তার বদলে আছে কতকগুলো তাঁবুর সারি, ইট খোলা, পাথুরে কয়লার স্তূপ, চুনের ডিবি, কাঠের ডিবি, লোকজনের হইচই, লরির ভিড়। আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি। গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের গ্রামে একটা মেয়ের বিয়ের পাত্র খুঁজতে। রাস্তার ধারে পড়ে শাবলতলার মাঠ। হঠাৎ দেখি এই অবস্থা তার। গরুর গাড়ির গাড়োয়ানকে বলি, হ্যাঁ রে, এটা শাবলতলার মাঠ না? হ্যাঁ বাবু। কি হচ্ছে এখানে? কি জানি বাবু, কলকারখানা বসছে বোধহয়। কত দূর নিয়ে? তা বাবু অনেক দূর নিয়ে। ওই বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপোতা, হাঁসখালির চড়া পর্যন্ত। গ্রামগুলো সব কোথায়? সব উঠিয়ে দিয়েছে। মনে পড়ল আমার 11 বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন। আমার মনে পড়ল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে। উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালায় হেডমাস্টারি করছিলেন তা আমি বলতে পারবো না। গ্রামের রায় জমিদারদের ভাঙা কার্নিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার একপাশে সেকেলে তক্তপোশে ছিল তার বাসা। দেয়ালে তার হুঁকো ঝুলতো পেরেকের গায়ে। বাঁশের আলনায় তার দুখানা আধময়লা ধুতি ও এক অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকতো। আর থাকতো তক্তপোশের নিচে একজোড়া কাঠের খড়ম, একটা টিনের বিবর্ণ তোরঙ্গ, একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস, একখানা পাকা বাঁশের লাঠি এবং সেইটেই বেশি করে মনে আছে, একগাছা তেলে জলে পাকানো বেত। উমাচরণ মাস্টার আবার বই লিখতেন। আমি তখন অল্প বয়স। লেখক বা সাহিত্যিকের যশ গৌরব সম্বন্ধে আমার ধারণা তখন অস্পষ্ট। তবু মাস্টারমশাই যখন ক্লাসের টেবিলের ওপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুড়ুম বই পড়তেন, তখন আমরা ক্লাসসুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে তার দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দাগ আঁকা প্রৌঢ় মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম। হ্যাঁ, তার বইয়ের নাম ছিল আক্কেল গুড়ুম। তিনি বলতেন প্রহসন। আমার যা বয়স তখন, তাতে আক্কেল গুড়ুম বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতাম না। মনে আছে বইয়ের মধ্যে একটি ইংরেজি পড়া ছোকরার কথা আছে এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়া ছোকরা খুব ভালো লোক নয়। উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন, এই বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবু শালা কি বলেছিলেন জানো? বলেছিলেন, উমাচরণ মাস্টার, আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন, বুঝলে? আমি বলেছিলাম, গিরিশ ঘোষ কে পণ্ডিত মশাই? উমাচরণ বাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন, গিরিশ ঘোষ জানো না? কি বা জানো? আমি লজ্জায় চুপ করে থাকি। কি উত্তর দেব যখন সত্যিই জানি না গিরিশ ঘোষকে নামও কোনোদিন শুনিনি। উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করার চেষ্টা করতেন এবং বিক্রি অনেক করেছিলেনও। প্রত্যেক ছাত্রের বাড়ির একখানা বা দুখানা করে আক্কেল গুড়ুম ছিলই। মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার। বলতেন, কত বাকি? 7 আনা? নাও একখানা ভালো বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। একদিন পিসিমা বললেন, হ্যাঁ রে
মাইনের টাকা দিলাম, 9 আনা পয়সা ফেরত দিলি নে? না পিসিমা, মাস্টার মশাই বই একখানা দিয়েছেন তার বদলে। কি বই? আক্কেল গুড়ুম। ও মা, সে আবার কি বই? তুই কি বলে সেই বই আনতে গেলি? যেমন পোড়ার মুখো মাস্টার তেমনই পোড়ার মুখো ছেলে। বইয়ের নাম শোনো না আক্কেল গুড়ুম। কেষ্টর শতনাম পাওয়া যায় তো একখানা আনগে বরং ওই বই ফিরিয়ে দিয়ে আয়। সে হবে না পিসিমা, তিনি ওসব বাজে বই লেখেন না। এ হলো প্রহসন। সে আবার কি রে? সে তুমি বুঝবে না। গিরিশ ঘোষের নাম শুনেছ? সে কে আবার? আমাদের গাঁয়ে তো ও নামের কেউ নেই। দুর্গপুরের লোক নাকি? সে তুমি বুঝবে না। তিনি আমাদের মাস্টার মশাইয়ের মতো প্রহসন বই লেখেন। পিসিমা ধমক দিয়ে বলেন, তুই চুপ কর বাপু, বড্ড পণ্ডিত হয়েছিস তুই। আমি জানি নে ওর গাল টিপলে দুধ বেরোয়? উনি জানেন? ফাজিল কোথাকার। ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে। কাল ওই বই ফেরত দিয়ে কেষ্টর শতনাম আনতে পারিস ভালো, নয়তো 9 আনা ফেরত আনবি যা। একদিন উমাচরণ মাস্টার মশাই আমাদের বুঝিয়ে বললেন, বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুলে মাস্টারি করেছিলেন। কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসলো, আপনার বয়স কত মাস্টার মশাই? কেন রে? তাই বলছি। উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে, কিন্তু আমরা তো বুঝতে পারলাম ছেলেটার খটকা বাজছে কোথায়। ওই বয়সে যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন, তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন। আমাদের ক্লাসের সতু কিন্তু বলতো, মাস্টার মশাই খুব বড় পণ্ডিত, ওরকম হই না। আমি বললাম, কেন রে? উনি চালতে বাগানের মাঠে ধারে বসে রোজ কি করেন? বোধহয় লেখেন। কবি মানুষ কিনা? আমি একদিন সতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা। চালতে বাগান বহুকাল প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায়, দিন মানেই সন্ধ্যার মতো অন্ধকার। অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়াজড়ি করে আছে। বাগান পার হয়ে একটা ছোট্ট মাঠ। উমাচরণ মাস্টার সে মাঠের ধারে বসে আছেন, বাগানের ছায়ার আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে। মাদুরের ওপর কাগজ বই ছড়ানো, পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো সেগুলোর ওপর। আমরা শেওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তিনি কখনো উপুড় হয়ে কি লিখছেন, কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন, কখনো আপন মনে হাসছেন, বিড়বিড় করে কি বকছেন। সতু সশ্রম্ভে চুপি চুপি বললে, দেখলি কবি মানুষ? আমি বললাম, কি করছেন? লিখছেন? বিড়বিড় করে কি বকছেন? ওরকম কবিরা করে থাকে। দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম। এই জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল। মনে আছে, শেওড়া ঝোপের পাশেই ছিল বড় একটা কতবেল গাছ। তলা বিছিয়ে পড়ে ছিল পাকা পাকা কতবেল। সেই বয়সের লোভ, বিশেষ করে কতবেলের ওপর লোভ দমন করেছিলাম কবি দেখাবার আনন্দে ও বিস্ময়ে। উমাচরণ মাস্টারের বয়স তখন কত? আমার মনে হয় 40-এর ওপর, কারণ আমার মায়ের বড় ভাই, আমার বড় মামা, যার বয়স তখন শুনতাম 35, তিনি মাস্টার মশাইকে দাদা বলে ডাকতেন। আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম, তেমনি নিঃশব্দে চলে এলাম, মনে বিস্ময় ও আনন্দ নিয়ে। এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন, তখন হাঁ করে তার দিকে চেয়ে দেখতাম, একজন কবি বটে। উনি ঠিকই বলেছেন, বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে। ওর বয়স বেশি হয়েছে বটে, কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন। সারদাটা কিছুই বোঝে না। বছর খানেক কাটলো, আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি। সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে। 4টি ছেলে, মনে আছে, চক্রদিদের কানাই, আমি, সতু ও সারদা, দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে শাবলতলার মাঠে যখন পড়েছি, তখন দুপুর গড়িয়ে গিয়েছে। বড্ড মনে আছে সে অপরাহ্নের কথাটি। তখন শাবলতলার মাঠে ঝাঁ ঝাঁ করে রোদ্দুর। মস্ত বড় মাঠের এখানে ওখানে কুল গাছ, শেওড়া ডাঁটা আর বন তুলসীর জঙ্গল। ধু ধু করছে মাঠ, যেন সমুদ্রের মতো। কুল কিনারা নেই কোনো দিকে।
এত বড় মাঠ কখনো দেখিনি। দুর্গাপুর থেকে সাবলতলার মাঠ প্রায় 2 ক্রোশ 2.5 ক্রোশ পথ। কাছাকাছি কোনো গ্রাম নেই এ মাঠের কোনো দিকে। একটা সরু মেঠো পথ মাঠের মধ্যে দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে। কি একটা ফুলের গন্ধ বেরুচ্ছে দুপুরের রোদে। আমরা সবাই ছেলে মানুষ ক্লান্ত হয়ে পড়েছি। উমাচরণ মাস্টার বললেন, যাও সব গাছতলায় একটু বসে নাও। আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঁচকা, তার মধ্যে আমাদের বই দপ্তর আছে, কাপড় গামছা ও কাঁথা আছে। থাকতে হবে নাকি হোটেলে? আমরা বোঁচকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম। মাস্টার মশাই বললেন, দেখো তো কুল হয়েছে কিনা। সতু দেখে বলল, কুল হয়েছে, ছোট ছোট, খাওয়া যায় না। কানাইয়ের মা ওকে সেখানে গিয়ে খাবারের জন্য নারকেলের নাড়ু আর রুটি করে দিয়েছিলেন পুঁটলিতে। সতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলো। আমি চাইতে গেলাম, কানাই বললে নেই। আমরা একটু পরে সবাই বোঁচকা রেখে হুটোপাটি করে মাঠের মধ্যে বন তুলসীর জঙ্গলে খেলা করতে লাগলুম। কি সুন্দর যে লাগছিল। ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই, এত বড় মাঠের এত ফাঁকা জায়গায় খেলা করবার সুযোগ কখনো পাইনি। ওদের কেমন লাগছিল জানি না। আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্য রূপকথার জগতে এসে পড়েছি। তুলসী মঞ্জরির সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাসে যেন কোন সুদূর ইঙ্গিত। যে দেশ কখনো দেখিনি তার কথা কিন্তু আমার মনে সর্বদাই উকি দেয়। আজ এই সাবলতলার মাঠে এসে সেই দুরান্তকে দেখতে পেলাম। ঝোপে ঝোপে শালিক আর ছাতারে পাখির কলরব। এখানে ওখানে বেলে জমিতে খেঁকশেয়ালের গর্ত, রাঙা কেলেকোড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে। কুল চটকা আর তিতিরাজ গাছে জনমানুষের বাস নেই। একটা কলা গাছ কি আম গাছ চোখে পড়ে না, যেন এ জগতে মানুষের বাস নেই। শুধুই বনঝোপের শুকনো পাতার ওপর দিয়ে মচমচ করে পাতার ধুলো উড়িয়ে এ দেশে চলে যাও। লেখাপড়ার বিরক্তির বাধ্যতা এখানে নেই। খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এদেশে। উমাচরণ মাস্টার সেই পুরনো একঘেয়ে বালকের পক্ষে মহা বিরক্তিকর জগতের মানুষ। এই নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিনরাত ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ওর স্থান নেই আদৌ। বেলা পড়ে এসেছে। হঠাৎ সতু বললে, হ্যাঁ রে মাস্টার মশাই কোথায় রে? আমি বললাম, কেন? কুলতলায় নেই? কতক্ষণ তো তাকে দেখছি নে, গেলেন কোথায়? আমাদের যেতে হবে না স্টেশনে? 2 ঘন্টার ওপর তো এখানে আছি। গাড়ি ধরতে হবে না? আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হব আমরা। এই তো বেশ আছি। উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাই বা গেলাম। ইন্সপেক্টর এসে সেবার কুলে বলে গিয়েছিল রানাঘাটে পরীক্ষা দেওয়াই নাকি নানা গোলমাল। খাতায় লিখে পরীক্ষা হয়। গার্ড আছে সেখানে, ঘাড়ের ওপর ঝুঁকে। একটু যে দেখাদেখি করে কি বলাবলি করবে তারও কোনো উপায় নেই। বলাবলি করলেই মহকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে। তিনি জেলেও দিতে পারেন, জরিমানাও করতে পারেন। একটু ফিসফাস করবার জো নেই সেখানে। নবমীর পাঁঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হল ঘরে। কি ভীষণ পরিণাম ছাত্র জীবনের। সত্যি বলছি, সাবলতলার মাঠ দেখবার পরে এখানে এসে এই 2 ঘন্টা ছুটোছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। তা হচ্ছে এই রকম বিশাল মুক্ত বনময় ধুলি ভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো। পরীক্ষা দিয়ে কি হবে? কানাই এসে বললে, আমরা যাব কখন? মাস্টার মশাই কোথায়? সত্যিই তো তাকে কোনো দিকে দেখা যাচ্ছে না। সবাই মিলে খুঁজতে বার হওয়া গেল। সতু ডাকতে লাগলো, ও মাস্টার মশাই, মাস্টার মশাই। কোনো সাড়া নেই। সতু ভীতু মুখে বলল, বাঘে নিয়ে গেল নাকি রে? কানাই বললে, দূর, এখানে মানুষ খেকো বাঘ থাকবে না? নেই
তোকে বলেছে। তবে গেলেন কোথায়? আমি বললাম, তোমরা খুঁজে দেখো, আমি এখানে খেলা করি। এমন সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বলল, শিগগির আয়, দেখে যা। আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম, কি হয়েছে রে? বেঁচে আছেন তো? কথা বলতে বলতেই আমরা সারদার পেছনে ছুটলাম। বেশ খানিকটা দূর দৌড়ে সারদা থেমে পড়ল এবং আঙুল দিয়ে সামনের দিকে দেখিয়ে আমাদের চুপ করতে বলে পা টিপে টিপে এগিয়ে চলল। শুকনো খাল মতো নিচু জায়গায় কচু ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বিড় করে আপন মনে কি বলছেন। এমন কি আপন মনে ফিক ফিক করে হাসছেনও, যে কেউ দেখলে বলবে উন্মাদ পাগল। অমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি, অমন ভাবে আপন মনে হাসতেও তাকে কখনো দেখিনি। সতু মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললেন, মাস্টার মশাই একজন আসল কবি। সারদা ওর মতে মত দিয়ে বললেন, ঠিক তাই। কানাই ও আমি কোনো কথা না বলে এক দৃষ্টে এই সত্যিকার জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। আমাদের কত ভাগ্যি যে আমরা এরকম মাস্টার পেয়েছি। কানাই একটু পরে বললে, কিন্তু ভাই, সন্ধে হলো, ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে? ডাকি ওকে, কি বলিস? কেউ সাহস করে না। সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে সে দু একবার আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করলে। সত্তু চুপি চুপি বললে, এই আসতে? সারদা বললে, হ্যাঁ আসতে বই কি, আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধ্যাবেলা, বাঘে ধরুক। সব শুদ্ধ বলে সজোরে একবার কাশির আওয়াজ করতে উমাচরণ মাস্টার চমকে পেছন ফিরে চাইলে। সারদা বললে, আসুন মাস্টার মশাই, সন্ধ্যের দেরি নেই যে, স্টেশন এখনো অনেকখানি রাস্তা। উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে। অপ্রতিভের হাসি হেসে বললেন, তাই তো, বেলা গিয়েছে দেখছি, চল চল। তারপর পেছন দিকে চেয়ে বললেন, জায়গাটা বড় চমৎকার না? সতু সশ্রদ্ধ সুরে বললে, ওখানে কি করছিলেন মাস্টার মশাই? কি আছে ওখানে? উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন, সে তুই বুঝবি। সিনারি কাকে বলে জানিস? চমৎকার সিনারি। ওখানটাতে কবিতা লিখছিলাম। কি চমৎকার মাঠটা, বুঝিস কিছু? আমরাও চোখে যে এই অপরাহ্নে এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে। মাস্টার মশাইয়ের কথার মধ্যে তার ছায়া পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল। আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার পথে। উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন, তিনি নিজেও কি তা বুঝলেন? আমার কথা এখানেই শেষ। উমাচরণ মাস্টারের ইতিহাস এখানেই শেষ। প্রায় ৩০-৩২ বছর আগে কথা সেসব। উমাচরণ মাস্টার আজ আর বোধহয় বেঁচে নেই। বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারো মুখে নামও শুনিনি। তাতে কিছু আসে যায় না। সৌভাগ্য সকলের কি থাকে? আজ এতকাল পরে শাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা। মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে। দুঃখ হলো দেখে সে শাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। মুছে গিয়েছে সে সৌন্দর্য, সে নির্জনতা। উমাচরণ মাস্টারের জন্য মনটা এতদিন পরে যেন কেমন করে উঠল।